সাকসেসের স্টেজগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে শেষ করে দেব খুবই সিম্পল ওয়েতে। আর এটা হচ্ছে তোমরা নেক্সট সেমিস্টারে প্রিভিয়াস সেমিস্টারের ভিডিওগুলো দেখতে পারো, পাশাপাশি হচ্ছে নোটগুলো নিতে পারো। আর এডুকেশন মডেলগুলোর মধ্যে আছে দুটো মডেল নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে তোমার কোর মডেল আর একটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে ফ্রি ভলিউম মডেল। শিখেছে ঠান্ডা বেশি দেখা যায় না? সবগুলো অফ করলে কেন? এই জায়গা তো দেখা যাবে না, ভিডিও হচ্ছে না। অন্ধকার লাগে? ক্যামেরা ঠিক আছে, ক্যামেরা ক্যামেরা ঠিক আছে। আচ্ছা, তাহলে কোর মডেল আর ফ্রি ভলিউম মডেল দুইটা মডেলে অ্যাকচুয়ালি ডাইস ফাইবারের ভিতরে ডিফিউশন হয়। যদি আমরা ফ্রি ভলিউম মডেলের কথা কনসিডার করি তাহলে নরমাল আছে সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে, আর কোর মডেল ক্ষেত্রে নরমাল হচ্ছে তোমার সেলুলোজিক ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, কোর মডেলে আমরা একটু আগে আলোচনা করি। এটা হচ্ছে ডায়াগ্রামটা তোমরা জানো যে একটা ফাইবারের দুটো রিজন থাকে, একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামরফাস। ক্রিস্টালাইন রিজনে হচ্ছে অ্যাটমিক প্লেন লেয়ারগুলো খুব ক্লোজ থাকে, সেখানে ফ্রি স্পেস অথবা ভ্যাকুয়াম প্লেস থাকে না, ভ্যাকেন্ট প্লেস থাকে না, সেটা হচ্ছে তোমার এটা ক্রিস্টালাইন রিজন। আর এই যে ফাঁকা জায়গাটা এটাকে আমরা বলি অ্যামরফাস। আচ্ছা, নরমালি ডাইস মলিকুলগুলো ডাইভার থেকে একটা চ্যানেল হয়ে জিগজ্যাগ চ্যানেল অতিক্রম করে ওয়াটার মলিকুলের সাথে অ্যালং উইথ ওয়াটার মলিকুল পেনিট্রেট ইনটু দ্য ফাইবার। যদি এটা ডাইভার হয় এবং এটা যদি ডাইভার হয় আর এটা যদি একটা ফাইবারের অংশ হয়ে থাকে, একটা পার্ট অফ ফাইবার হয়ে থাকে, তাহলে যদি আমরা দেখি এই ডাই মলিকুলগুলো নরমালি এই জায়গা দিয়ে, যে জায়গায় হচ্ছে তোমার ক্রিস্টালাইন রিজন আছে, যেখানে হচ্ছে অ্যাটমগুলো জাস্ট অ্যাটমগুলো খুব ক্লোজলি একটা আরেকটার সাথে কোভ্যালেন্ট বন্ডের সাথে আটকানো থাকে এবং সেখানে কোনো ফ্রি স্পেস থাকে না, এবং এই যে অ্যাটমগুলো একটার সাথে একটা ক্লোজলি অ্যাটাচ করে আছে, বন্ডেড হয়ে আছে, এটাই হচ্ছে পুরো ফাইবারের স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করে। আর এই যে ফাঁকা অংশটা যেখানে অ্যামরফাস রিজন বলতেছে, যেখানে হচ্ছে তোমার অ্যাটমগুলো উইকলি অ্যাটাচ আছে এবং ডিসটেন্স আছে, একটা আরেকটা থেকে ডিসটেন্স আছে, মানে উইকলি মানে সেটা বাইন্ডেড অবস্থায় আছে। তো এই জায়গাগুলো এই অংশটা হচ্ছে ওই ফাইবারের এক্সটেনশন ইলাস্টিসিটি এটাকে ইন্ডিকেট করে। কথা বুঝছো? কোনো একটা ফাইবারকে প্রসারিত হয় না, সেটা এই রিজনের কারণে হয়, যেখানে হচ্ছে অ্যাটমগুলো একটু দূরে দূরে আসে। আচ্ছা, এটা হচ্ছে এই কেসে আমি যেখানে এখানে যে বিষয়টা আঁকেছি দেবো, এই যে এই অংশটা, এই যে পয়েন্টগুলো, এটা বলবো এটা হলো হচ্ছে তোমার ডায়মন্ড, আর এইগুলো হচ্ছে ওয়াটার মডেল। আমরা যদি কনভেনশনাল ডাই
ডাইং মেথড কনসিডার করি তাহলে আমরা কি করি সেখানে ডাইস বলে পানিতে দিই দিয়ে সলিউশন তৈরি করি ডাই বাদ দিয়ে ডাই সলিউশন তৈরি করি আচ্ছা সেটা পানির সাথে ডাইমলিকুল এবং ডাইমলিকুল কি হয় দ্রবীভূত হয়ে যায় সলিউবল হয় এবং এই ওয়াটার মলিকুলের সাথেই সেটা কি হয় পানির সাথেই সেটা মিশে যায় না দ্রবীভূত হয় আর যখন এই ওর ভেতরে আমরা টেক্সটাইল ফাইবার অথবা ফ্যাব্রিক দিই তখন কি হয় ডাইমলিকুল ফাইবারের ভিতর ঢোকে এবং ঢোকে কি পানি ছাড়াই নাকি শুধু ডাইমলিকুল পানি ওয়াটার মলিকুল along with water molecule penetrate into the fiber এই ওয়াটার মলিকুলের সাথে ফাইবারের ভিতরে প্রবেশ করতেছে এখন কিভাবে প্রবেশ করে একটা জিগজ্যাগ ওয়েতে প্রবেশ করে কারণটা হচ্ছে ফাইবারের মধ্যে এরকম ক্রিস্টালাইন রিজন আছে যেটা খুবই ক্লোজ কোনো ফাঁকা জায়গা নেই তাই এইখান থেকে ওয়াটার মলিকুল ডাইমলিকুল নিয়ে ঢুকতে পারবে তাহলে সে কি করবে এইভাবে এই পার্টটা সে স্কিপ করে যাবে স্কিপ করে যায় এখান দিয়ে আসবে আসার পরে যদি আবার এখানে থাকে একটা এইরকম লাইন থাকে তাহলে সে আবার কি করবে এদিক দিয়ে আসবে তাহলে এইভাবে জিগজ্যাগ ওয়েতে একটা চ্যানেল একটা পাথ অতিক্রম করে ফাইবারের ভিতরে ঢুকবে এবং ফাইবারের ভিতরে ডিস্ট্রিবিউশন হবে এবং এইখানে ধরো এবার এই চ্যানেল দিয়ে কন্টিনিউয়াসলি ঢুকতেছে ঢোকার পরে এই জায়গাটাকে বেশি পরিমাণ ডাইমলিকুল থেকে বেশি কালার হবে না বেশি ডার্ক ডেপথ হবে না এরপর আস্তে আস্তে কি হবে এই যে ডিফিউশন কোএফিসিয়েন্ট যেটা আছে যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন দিকে সেটা দাবি দেওয়া তাহলে এখান থেকে তুমি যখন নর্মালি দেখো যে এক গ্লাসের মধ্যে যদি এক ফোঁটা রং দাও এক অল্প একটু পাউডার দাও দেখবা যে ওই ঘন জায়গাটা আস্তে আস্তে সব দিকে ছড়িয়ে যাবে হ্যাঁ এখানেও তাই হবে আস্তে আস্তে সব দিকে সমানভাবে ছড়াই যাবে যদি এই মাইগ্রেশনটা ঠিকঠাক মতো না হয় তাহলে কোথাও লাইট থাকবে কোথাও ডার্ক থাকবে তাই না শেড ভ্যারিয়েশন হবে আচ্ছা এটা হচ্ছে কোর ভলিউম মডেলের ক্ষেত্রে নরমালি হচ্ছে এখানে যেটা হয়ে থাকে এই যে কোর ভলিউম মডেলের ক্ষেত্রে ডাইং এর ক্ষেত্রে ডিভিশনের ক্ষেত্রে যে নরমালি টেক্সটাইল ম্যাটেরিয়াল হয় হেটারোজেনাস স্ট্রাকচার হেটারোজেনাস সেম টাইপের যেমন আমরা পলিস্টার নাইলন এক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় কিন্তু ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কি সেম না তো সেক্ষেত্রে হচ্ছে তোমার এই হেটারোজেনাস ম্যাটেরিয়াল থাকে এবং এর ভিতরে জাস্ট এই ক্রিস্টালিন অ্যামারফাস রিজন থাকে যার কারণে ডাইমলিকুলগুলো একটা জিগজ্যাগ প্যানেল অতিক্রম করে ফাইবারের ভিতরে পেনিট্রেট হয় আচ্ছা এটা গেল হচ্ছে একটা বিষয় আর অবশ্যই ওয়াটারে ডিসলভ হবে ওয়াটার মলিকুলের সাথে ফাইবারের ভিতরে পেনিট্রেট হবে এটা হচ্ছে তোমার নরমাল সেলুলোজিক অথবা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে এই কোর ভলিউম মডেল অ্যাপ্লাই করে অথবা এটাকে মেইনটেইন কি বলে ফলো করে ডাইটটা হয়ে থাকে আমার কথা বুঝতে আচ্ছা এবং এটাকে এই কোর ভলিউম মডেলে যদি আমরা কি পরিমাণ ডাইমলিকুল ফাইবারের ভিতর ফ্লো হচ্ছে অথবা ফ্লোয়িং আউট অথবা ফ্লোয়িং ইন হচ্ছে সেটা ফ্লাক্সের মাধ্যমে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি জাস্ট ইকুয়েশনটা আমি এখানে লিখে দিচ্ছি আর কোনটা দ্বারা কি বোঝাচ্ছে এতটুকু তোমরা লিখলেই হবে বেশি ডেসক্রিপশন দরকার নেই এখানে তোমার সিআই দ্বারা বোঝাচ্ছে সিআই আছে না এটা দেখছো সিআই হ্যাঁ সিআই দ্বারা হচ্ছে তোমার ডাই কনসেন্ট্রেশন ইন দ্য কোর ডাই লিখে নাও কনসেন্ট্রেশন ইন দ্য কোর এই যে কোরের ভিতর দিয়ে এই যে ফাইবারের যে কোরগুলো আছে কোরের ভিতর দিয়ে যে ডাইমলিকুল ঢুকতেছে তার ঘনত্ব আছে না যে কোর দিয়ে তো ডাইমলিকুলগুলো ঢুকতেছে তা ওই জায়গায় যে ডাইমলিকুলের কনসেন্ট্রেশন অথবা ঘনত্ব বেশি থাকবে না অবশ্যই আস্তে আস্তে তো এটা ডিফিউজ হবে আচ্ছা সেই সিআই দ্বারা বোঝাচ্ছে আমরা ডাই কনসেন্ট্রেশন ইন দ্য কোর আর এরপর আছে সিএ সিএ হচ্ছে ডাই অ্যাবজর্ব বাই কোর ডাই অ্যাবজর্ব বাই কোর এবং
অ্যাবজর্ব হচ্ছে সেটা। এরপর হচ্ছে টর্কোসিটি, যেটা দ্য রেশিও অফ লেন্থ অফ চ্যানেল টু ডিরেক্ট পাথ। এই যে একটা চ্যানেল একটা পাথ অতিক্রম করতেছে না, তার হচ্ছে যে রেশিও আর কি। আর আরেকটা হচ্ছে তোমার ডিএম। ডিএমটা হচ্ছে ডিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ডিফ্লেকশন কোএফিসিয়েন্ট। আর এটা আছে কি ডিআর, এটা হচ্ছে তোমার ডিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইন পোর, এই যে পোরের ভিতরে কোএফিসিয়েন্ট ইন দা পোর। জাস্ট তোমরা এই ফ্লাক্স অথবা কি পরিমাণ ডাইমলিকুলগুলো ফাইবারের ভিতরে ফ্লোয়িং ইন অথবা ফ্লোয়িং আউট হচ্ছে, মানে এটা ভেতরে ঢুকতেছে এবং অথবা নিষ্কাশন হচ্ছে, এটা জাস্ট এই ফ্লাক্সের মাধ্যমে, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এবং এখানে যে তোমার আলফা টাউ সিআই ডিআই এবং সিএ ডিএম ডিআই দ্বারা জাস্ট কি বোঝানো হচ্ছে সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে। তোমার টাইম কনসেন্ট্রেশন ইন দ্য পোর, ডিফ্লেকশন কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট, তারপর অ্যাবজর্ব অ্যামাউন্ট অফ ডাই ইন দ্য পোর ওয়াল, আর ডিফ্লেকশন কোএফিসিয়েন্ট ইন দ্য পোর। এগুলো জাস্ট লিখে দিলেই হবে। তাহলে এই মডেলকে বেসিক কিছু বুঝতে পারছো? আমাকে একটু দ্রুত যেতে হচ্ছে, আর একটা সাথে শেষ করতে হবে। পোর মডেলের ক্ষেত্রে পোর ভলিউম মডেল অথবা পোর মডেল, যেখানে লেখা থাকে একই জিনিস, পোর ভলিউম মডেল অথবা পোর মডেল। আচ্ছা, এরপরে আসে ফ্রি ভলিউম মডেল। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? শেষ লাগা? ফ্রি ভলিউম মডেল। আচ্ছা, এই মডেলটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম কোন ফাইবারের জন্য এটা করা হয়ে থাকে নরমালি? পলিস্টার। সিনথেটিক, তাই না? জি স্যার, পলিস্টার। সিনথেটিক ফর সিনথেটিক টাইপ অফ ফাইবার। আচ্ছা, ম্যানমেড সিনথেটিক। এটার ক্ষেত্রে দেখো, আর এখানে কিন্তু ন্যাচারালি ওই ধরনের পোর নাই, ফাইবার সারফেসে ওই ধরনের পোর নাই। এটার ক্ষেত্রে পোর মানে তো বুঝো ছিদ্র, পোর, এটাই বুঝো। সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে এটা জাস্ট কি করা হয়, তোমার জাস্ট তাপ দিলে এটা হচ্ছে এর ভিতরে যে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুল তো নরমালি পলিমারাইজেশনের মাধ্যমে অ্যাটাচ করা হয়। যেমন হচ্ছে তোমার ধরো যদি এরকম থাকে, এরকম যদি একটা মনোমার থাকে, এর সাথে আরেকটা মনোমার যুক্ত হয়ে কি করে এখানে বন্ড গঠন করে যুক্ত হয়ে একটা পলিমারাইজেশন, একটা পলিমার চেইন তৈরি করে। এইভাবে হচ্ছে সিনথেটিক ফাইবারগুলো একটা মনোমারের সাথে একটা মনোমার অথবা একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুল যুক্ত হয়, যুক্ত হয়ে যে ফাইবারগুলো তৈরি করে মেটাল তৈরি হয়ে যায়। এইগুলো জাস্ট হচ্ছে যখন এই সিনথেটিক টাইপের ফাইবারগুলো আমরা তাপ দিই তখন এটা একটু হয়ে যায়, সফট হয়ে যায়। সফট হয়ে যায়, তুমি যদি পলিস্টার বলো, নাইলন বলো, প্লাস্টিক বলো, এটা তাপ দিলে কি হবে? প্রথমে সফট হবে, সফট হওয়ার পর তার হচ্ছে অ্যাটমগুলি এক সাইডের মোডে চলে যায় এবং একটা আরেকটা থেকে দূরে সরে যেতে থাকে এবং মলিকুলার যে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের যে বন্ডিংটা থাকে সেই বন্ডিংটা ভেঙে যায় এবং সেই মাঝখানে কি হয়, ফ্রি স্পেস ক্রিয়েট হয়। তো ফ্রি ভলিউম মডেল মানে এমন একটা ভলিউম যে ভলিউমের ওইখানে আর কোনো অ্যাটম অথবা মানে কনজেস্টিভ কোনো মলিকুল অথবা অ্যাটম থাকে না। ধরো এটা একটা ফাইবার, এর মধ্যে ধরো বিভিন্ন ধরনের অ্যাটম আছে, এইখানে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাতে যে ধরনের অ্যাটম নিয়ে এই ফাইবারটা গঠিত ওই অ্যাটমটা এখানে আছে, একটা ফাঁকা স্পেস তৈরি হচ্ছে। এটাকে আমরা ফ্রি ভলিউম মডেল বলি এবং এটা হচ্ছে তোমার
volume in a liquid or solid. Free volume is a volume in the solid or liquid. এটা সলিডের মধ্যে হতে পারে, লিকুইডের মধ্যে হতে পারে। সলিড হচ্ছে এই যে, আর লিকুইড তো তরল। তাহলে free volume is the volume in a liquid or solid not occupied by the constituent atom. Constituent মানে যে অ্যাটম দিয়ে ওই সলিড অথবা লিকুইড গঠিত ওই ধরনের অ্যাটম ওই জায়গাতে নাই, ওই স্পেস অথবা ওই ফ্রি এরিয়াটাকে আমরা বলতেছি ফ্রি ভলিউম। আপনারা বুঝতে পারছেন? বুঝলেন? ধরো এটা কি নিয়ে গঠিত? ইথিলিন। এটা হচ্ছে যদি এটা ইথিলিন হয়ে থাকে তাহলে এর মনোমার কি, মলিকুল ইথিলিন। ইথিলিন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাটম, মলিকুল। ওটা যদি তোমার হয় কার্বন হাইড্রোজেন হয়, অ্যাটম হয়, তাহলে কার্বন এবং হাইড্রোজেন এখানে আসে। তাই এমন ধরো এইভাবে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন এভাবে আসে, এই জায়গার মধ্যে কার্বন আর হাইড্রোজেন হয়। এই স্পেসটা হচ্ছে ফ্রি হলো, মানে মুক্ত মানে ফাঁকা আয়তন, যেখানে কোনো কিছু কার্বন আর হাইড্রোজেন। তাহলে এই জায়গাটা অন্য কিছু ঢোকানো যাবে না, এটাই হচ্ছে তোমার ফ্রি ভলিউম মডেলের কাজ। আমি যদি বইয়ের ভাষায় আসি, দ্য ফ্রি ভলিউম ইজ দ্য ভলিউম ইন এ লিকার অর সলিড নট অকুপাইড বাই দ্য কনস্টিটিউয়েন্ট, মানে যেটা দ্বারা গঠিত হয়েছে। গঠিত হওয়া যে অ্যাটম দরকার, সেই অ্যাটমটা সেখানে না। ইনফ্যাক্ট ইট অ্যারাইজেস ফ্রম দ্য থার্মাল মোশন, এবং এটা তাপমাত্রার মাধ্যমে এই যে ফ্রি স্পেসের পরিমাণটা অথবা ফ্রি স্পেস ক্রিয়েট করা যায়। ইনক্রিজিং দ্য টেম্পারেচার অ্যাবভ ফ্রিজি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার উইল রিজাল্ট ইন অ্যান ইনক্রিজ ইন দ্য সেগমেন্টাল মোবিলিটি অফ দ্য ফাইব্রাস পলিমার। যখনই দেখা যাচ্ছে যে এই যে ম্যাটেরিয়ালটা যখন হচ্ছে তোমার যদি কার্বন এবং হাইড্রোজেন দিয়ে থাকে এবং একটা পলিমার চেঞ্জ হয়ে থাকে, যখনই এরকম হয় যে তাপ দাও, তখন এর কি হবে, এই একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যে বন্ডিং এর মাধ্যমে অ্যাটাচ আছে অথবা চেইন অথবা শিকল তৈরি করছে, সেটা কি হবে, অ্যাটমগুলো হিট নেওয়ার কারণে এক্সাইটেড হয়ে যাবে। এক্সাইটেড হয়ে যায় কি হয়, সে হচ্ছে তার মানে এনার্জি বেশি গেইন করে, সেখানে একটা আরেকটা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং কেমিক্যাল বন্ডগুলো ভাঙতে থাকে। এক পর্যায়ে কি হয়, ডিসটেন্স তৈরি হয়, ফ্রি স্পেস তৈরি হয় এবং চেইন মোবিলিটি। এখানে যেটা আমরা বলতেছি যে থার্মাল মোশনের কারণে অথবা থার্মাল অ্যাপ্লিকেশনের কারণে মলিকুলার চেইন, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মলিকুলার যে চেইন আছে, পলিমারিক চেইন আছে, সেটা কি হয়, জাস্ট হচ্ছে মোবিলিটি পায়, মানে গতি পায় এবং একটা আরেকটা থেকে এক্সাইটেড অথবা এনার্জির কারণে একটা আরেকটা থেকে ডিসটেন্স করতে থাকে, দূরে সরে যেতে থাকে এবং ফ্রি স্পেস তৈরি হবে। আচ্ছা, এরপর মোর পোলস টু বি মেড অ্যাভেলেবল ফর দ্য ইকুয়েশন। এখানেও একটা ইকুয়েশন আছে, উইলিয়ামস ল্যান্ডে এবং ফেলি WLF ইকুয়েশন বলে। এর মাধ্যমেও আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের ফ্রি ভলিউম মেজার করতে পারি। সেটা জাস্ট ইকুয়েশনটা তোমরা একটু লিখে দিবা। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কথা একটা বলছিলাম, মনে আছে? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারে পর্যন্ত below this temperature a material can show the perfect solid behavior, অথবা কি বলে তোমার মানে অরিজিনাল বিহেভিয়ারটা শো করে, অরিজিনাল আর মানে নরমাল বিহেভিয়ার। আর যদি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার উপরে যাইতে থাকে, সেটা আস্তে আস্তে কি হয়,
সফট হয়, মলিকুলার মোবিলিটি বাড়তে থাকে, এনার্জি বেশি থাকে, স্পেস বাড়তে থাকে, এবং আস্তে আস্তে সেটাকে যদি আরও আমরা টেম্পারেচার বাড়াইতে থাকি তাহলে সেটা কী হয়, গলে যায়, মেল্ট হয়, এবং আরও টেম্পারেচার বাড়াইতে থাকলে সেটা কী হয়ে যায়, গলার পরে আরও বাড়াইতে থাকলে সেটা গ্যাস হয়ে যায়, তাই না? এটাকে যদি আমরা প্রথমে তাপ দিই কী হবে, এদিকে দেখো গলে যাবে। প্রথমে তাপ দিলে গলবে না। আমরা যদি এমন একটা টেম্পারেচার দিলাম, ধরো এটা একটা মার্কার টেম্পারেচার দিচ্ছি, এটার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে তোমার টিজি দ্বারা বোঝা হয়েছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে such kind of temperature below which a material can show that glass is solid, brittle type of behavior, and above this it becomes soft, and after this it becomes liquid becomes liquid and gaseous. ধরো এটার এই টিজি ভ্যালু হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি এই মার্কেট 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দাও তাহলে এটা কি হবে, খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু যখন এটা 81 দাও হালকা কি হবে, সফট হবে, তাই না? 82 ডিগ্রি দাও আর একটু সফট হবে। ধরো তোমার 90 ডিগ্রি দেওয়ার পরে এটা কি হবে, লিকুইডের মতো গলে যাবে, তাই না? লিকুইড হয়ে যাবে। যদি তুমি 100 ডিগ্রি দাও তখন এটা গ্যাস হয়ে যাবে। তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে মার্জিনাল টেম্পারেচার, তাই না? যে টেম্পারেচারের উপরে গেলেই ওই ম্যাটেরিয়ালের তার যে ক্যারেক্টারিস্টিক যে বিহেভিয়ার অথবা যে সলিড স্টেট সেটা কি হয়, চেঞ্জ করতে থাকে। এখানে এই টিজি দ্বারা গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আর এটা টেম্পারেচার এটাই বোঝানো হয়েছে। আর এরপরে আসো এই মডেলটা যদি আমি একটু আঁকাই তাহলে একই জিনিস, ওই মডেলটা সেম ছিল, আমরা ওখানে দেখে দিতে পারতাম। শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে যে below TG the polymer cells may be regarded as frozen। ওই যে বললাম যে সলিড ভিক্টর অথবা গ্লাসি টাইপের থাকে, মানে ফ্রোজেন টাইপের, এটার জন্য থাকে। এটা যদি 80-79 ডিগ্রি টেম্পারেচার দেবে এরকমই থাকে, তখন দেখি হার্ড ব্রিটল অথবা ফ্রোজেন টাইপের। এখানে কোনো কি পলিমার মলিকুল কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো স্পেস ক্রিয়েট হচ্ছে না, সফট হচ্ছে না, আয়তন বাড়তেছে, কিছু হচ্ছে না, ফ্রোজেন টাইপের, ফ্রিজে যেমন রাখবে। কিন্তু যখন এই টেম্পারেচারটা আমরা ওই টেম্পারেচার থেকে উঠাচ্ছি, বেশি করতেছে, রাইজ করতেছে, তখন সেটা কি হচ্ছে, সফট হচ্ছে, এক পর্যায়ে লিকুইড হচ্ছে, এক পর্যায়ে গ্যাসিয়াস স্টেজে যাচ্ছে। এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে যখন আমরা নিব তখন এটাকে ধরো তুমি 81 ডিগ্রি অথবা 85 ডিগ্রি দেওয়ার পর তখন কি ভলিউমটা বাড়বে না? এটা 80 ডিগ্রি টিজি পর্যন্ত থাকাটা ঠিক ছিল, কিন্তু যখন এই টেম্পারেচার বাড়াইছে তখন এটা কি হবে, এর ভলিউমটা বাড়বে। আচ্ছা ভলিউমটা বাড়বে মানে কি, ভিতরে জায়গা বাড়তেছে। আচ্ছা জায়গা কেন বাড়তেছে, ওই যে বলছিলাম মনে আছে, একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের যে বন্ড ছিল এগুলো কি দূরে লেগে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, স্পেস তৈরি হচ্ছে। আচ্ছা এইভাবে কি হচ্ছে, স্পেসটা বাড়ছে। আচ্ছা যখন বেশি স্পেস বাড়তেছে তখন কি, সেখানে ছোট ছোট পোর তৈরি হচ্ছে, এরকম এরকম পোর তৈরি হচ্ছে। আর নরমালি তো সিনথেটিক ফাইবার কি কোনো ডাইকেমিক্যালের সাথে রিঅ্যাকশনে যায়, কেমিক্যাল রিঅ্যাকশনে যায় না স্যার। যেমন হচ্ছে তোমার সেলুলোজের কটন, কটন কি করে, রিঅ্যাক্টিভ ডাই দিয়ে, ডাইরেক্ট ডাই দিয়ে অথবা ভ্যাট ডাই দিয়ে যখন ডাই করো না, তখন কি হয়, ওই সেলুলোজের সাথে সেলুলোজের স্ট্রাকচার আছে না, C6H12O6 যেগুলো হচ্ছে ইউনিটি স্ট্রাকচার, ওরা হাইড্রোক্সিল গ্রুপের, সেলুলোজের হাইড্রোক্সিল গ্রুপের সাথে রিঅ্যাক্টিভ গ্যাসে ফাংশনাল গ্রুপ কেমিক্যাল বন্ড গঠন করে, কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট, এবং ফাইবারের একটা পার্টে পরিণত হয়, যে কারণে ওই মলিকুল আর ফাইবারটাকে সহজে বের হয় না। এজন্য রিঅ্যাক্টিভ ডাইসের ফাস্টেস্ট প্রপার্টিস অনেক ভালো আছে, ডাই করার পর ওয়াশ করলে সহজে ওঠে না, কারণ ওই ডাইমলিকুলগুলো ফাইবারের সাথে কেমিক্যালি বন্ড গঠন করে ফেলে এবং ফাইবারে বিকামে পার্ট অফ ফাইবারের একটা পার্টে পরিণত হয়। কিন্তু এই সিনথেটিক ফাইবার
যেহেতু এটা তোমার হচ্ছে সিনথেটিক ফাইবারের সাথে যে ডাইস আমরা অ্যাপ্লাই করি এগুলো কোনো কেমিক্যাল ইন্টারেকশনে যায় না, কেমিক্যাল বন্ড গঠন হয় না। তাহলে ডাই মলিকুলগুলো ফাইবারের সাথে ভিতরে তুমি কেমনে ঢোকাবে? এই ঢোকানোর ওয়েটা হচ্ছে যদি আমরা পলিস্টার ফাইবারের কথা কনসিডার করি তাহলে দেখা যাবে যে এইভাবে জাস্ট হচ্ছে স্পেসিফিক এরিয়া অথবা ভলিউম তাপ দিয়ে, মানে হাই টেম্পারেচার তাপ দিয়ে এটা হচ্ছে বাড়ায় নেওয়া হয়, ছোট ছোট পোর ক্রিয়েট করে নেওয়া হয়। এখন দেখো যখন জায়গা ফ্রি স্পেস বেড়ে যাচ্ছে ডাই মলিকুল ওখানে ঢুকতে পারবে, তাই না? এই জন্য হচ্ছে তুমি যদি কটন তোমার 60 ডিগ্রিতে 55 ডিগ্রিতে 70 80 ডিগ্রিতে তুমি ডাই করতে পারো, কোনো সিনথেটিক ফাইবার এত কম পারবে না, তোমার মিনিমাম 100 ডিগ্রি লাগবে। আর পলিস্টার ফাইবারের ক্ষেত্রে তোমার কত লাগে? 130 35 অথবা 40 ডিগ্রি, 130-40 ডিগ্রি টেম্পারেচার ইউজ। আর এটা দিয়ে কি করা হয়, এই যে স্পেশাল ভলিউম এখান থেকে তুমি একটা বাড়ায় নিয়ে এসছো, তার হচ্ছে ফ্রি স্পেস ক্রিয়েট করে নিছো, ফ্রি ভলিউম ক্রিয়েট করে নিছো, ছোট ছোট পোর ওপেন করে হয়ে গেছে। কারণ একটা থেকে আরেকটা যখন ফাঁকা হয়ে যায় এই জায়গাটা কি একটা পোর হয় না? আচ্ছা, এই জায়গাগুলোতে যদি তুমি এখন ডাইস মলিকুলগুলো প্লেস করাও ফাঁকা জায়গা, প্লেস হবে না? ফাঁকা জায়গা জাস্ট এভাবে ফাঁকা আছে, তুমি ডাইস মলিকুলটা বসাই দিলে। আচ্ছা, আসার পরে তুমি এইটাকে কি করলে সুন্দর করে টেম্পারেচার সরাই দিলে, তো ডাইস মলিকুল দিয়ে দিলে সরাই দিলে, তাহলে কি হবে? সে আস্তে আস্তে আগের টাইম অবস্থায় ফিরে আসবে, ফিরে আসবে না? কিন্তু তুমি এখানে ডাই মলিকুলটা দিয়েছিলাম, তুমি তাপ সরাই নেওয়ার পরে এটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, তাহলে কি ডাই মলিকুলগুলো কি ট্র্যাপে পড়বে না? তখন তো তোমার কি হলো, তো ডাই মলিকুলগুলো তো আর বের হতে পারবে। এবার এইগুলো হচ্ছে হাইড্রোফোবিক নেচারের, এই সিনথেটিক ফাইবারগুলো পানি বিদ্রাহী, পানিতে মানে ভিজতে যায় না, পানি থেকে নষ্টও হয় না, হাইড্রোফোবিক নেচারের। এবং ডাইসগুলোও হাইড্রোফোবিক নেচারের, ডিসপাস ডাইগুলো হাইড্রোফোবিক নেচারের। তাহলে তোমার দেখো এই যে এখন এই পর্যায়ে আসার পর ডাই মলিকুলগুলি পলিস্টার দিয়ে সাপোজ ডিসপাস দিয়ে পলিস্টার ডাই করছো সেম ভাবে ফ্রি ভলিউম মেথডের মাধ্যমে করার পরে তখন তুমি ওই ডাইটা শেষ করে তুমি নামাই নিলে, ওই ডাই মলিকুল যে ফাইবারের ভেতরে ঢুকে গেল, আটকে গেল ট্র্যাপে পড়ে, এখন এটা থেকে তো আর বের হতে পারতেছে না। বের হওয়ার উপায় হচ্ছে কি, তোমার হয় আবার সেই 135-40-এর উপরে টেম্পারেচার দিয়ে তার এই পোরগুলো আবার ওপেন করতে হবে, না হলে তো নর্মালি আমরা বাসা বাড়িতে যে লন্ড্রি ওয়াশে আমরা কি এত টেম্পারেচার দিই না, তাহলে টেম্পারেচার কোনো ইস্যু আর আমার নাই ওই টাইম করার পর, আমরা ওই টাইম মলিকুলগুলো আর বের হওয়ার কোনো সুযোগ নেই। সেকেন্ড যেটা হচ্ছে ওয়াশে পানির সাথে মিশিয়ে বের হওয়ার কথা। এখন ডিসপাস দিয়ে এবং পলিস্টার দুটোই আছে হাইড্রোফোবিক নেচার, পানি দিকটা, তাহলে এই জিনিসটা কি আর বের হওয়ার সুযোগ আছে না? এটা যেহেতু পানির সাথে মিশায়, পানি বিদ্রাহী, পানির সাথে মিশতে চায় না, এই জন্য হচ্ছে পলিস্টার ফাইবার ডিসপাস দিয়ে ডাইং করলে তার ফাস্টেস্ট প্রপার্টিস অনেক ভালো পাওয়া যায়, ওয়াশ ফাস্টেস্ট প্রপার্টিসটা অনেক ভালো পাওয়া যায়। কথাই বুঝতে পারছিস? তাহলে ফ্রি ভলিউম মডেল কিভাবে ফাইবারের পোর ক্রিয়েট করা হয়, ফ্রি ভলিউম ক্রিয়েট করা হয়, এবং সেটা টোটালি গ্লাস ট্রানজিশন টেম্পারেচার এবং থার্মাল ওরিয়েন্টেড এবং মলিকুলার মোবিলিটি ডিপেন্ডেন্ট, ফাইনালি হচ্ছে ডাই মলিকুল কীভাবে পোরগুলোতে প্লেস হয়, টেম্পারেচার সরাই নিয়ে সেটা ড্র্যাপিং করা হয়, এটাই তো ফ্রি ভলিউম মডেলের মেকানিজম। পারবা জাস্ট সুন্দর করে আমার এখানে নোটে আছে, নোটটা ছবি তুলে নিয়ে ফটোগুলো তুলে নিয়ে এটা আঁকায় এই কথাগুলো একটু বলে দিবা, তোমরা অনলাইনে দিবা, অনলাইনে যারা একটু ভালো পায়, যারা হচ্ছে একটু পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার করে, ধরো দেখা গেল যে এখানে সুন্দর করে এটা চিত্রটা আঁকাইছে, আঁকানোর পরে সে কি করলো, জাস্ট হচ্ছে এই কথাটা 2-3 লাইনে লিখে দিল, তাহলে দেখা যাচ্ছে যে আমার মূল মেসেজটা চলে আসছে, তাকে আমি করলাম। আর দেখা যাচ্ছে যে সে একটা এই জিনিসটা নেটে সার্চ দিয়েছে, নেটে যে রাইটার ছিল তার নাম সহ 10 পৃষ্ঠা কপি করে মেরে দিয়েছে, ও আমি না দেখে ওরে 50% নাম কথা বলবেন। আর ওটা আমি যদি 0 দিই তাহলে ওটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে, কারণ তার কপি যে পেস্ট যে করছে তার প্রমাণ সহ রেখেছে, এটা 100% নকল। আর তুমি যদি এই জিনিসটা দেখে দেখে নিজে লিখে নিজে বুঝে 2 লাইন লেখো, ফুল হবে। এই জন্য কারা কম পায় কারা বেশি পায় খাতা দেখলেই বুঝতে পারে।
আচ্ছা, থ্রি ভলিউম মডেল গেল, ফোর মডেল গেল। এখন আসো টাইম মেকানিজমের মধ্যে আর কিছু আছে। আচ্ছা, এসিটা তোমার সাবকাস্টে বাড়াই দিতে ঠান্ডা লাগছে। একটা বন্ধ করে সামনেটা বন্ধ করে দিয়েছি। আপনি তো এমসিকিউ 10টা দিয়েছিলেন, এমসিকিউ তো 10টা দিয়েছিলেন পরীক্ষায়। এমসিকিউ টাইপ ছিল আর এমসিকিউ হলে তো মার্ক বেশি হয়ে যাবে। এমসিকিউ তো আবার না হলে তো মার্কস ওটা দেওয়ার সুযোগ থাকে না। লেখায় তোমার ভুল হলেও কিছু দেওয়া যায়। তোমরা যদি ভালো করছে 30-এর মধ্যে 1500 পাওয়া খারাপ না, ভালো না। গ্রুপে আমি দেই নাই, ওরা লিখে দিতে পারবো। টোটালে দেওয়া সব টোটালে দেওয়া। তোমাদের তো এবারই পাবলিশ হয়েছে। এবার থেকে আমরা মিড টার্ম রেজাল্ট পাবলিশ করছি, আগে পাবলিশ করতাম। আচ্ছা, ফিজিক্যাল কেমিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ডাইং প্রসেস। আচ্ছা, তোমাদের আরেকটা বিষয় হচ্ছে তোমরা এই মাসে কিছু নেক্সট মাসে যে পরীক্ষা একবার যদি চাপ পড়ে যায় তোমাদের যাতে ঝামেলা হবে। এই মাসে অ্যাটলিস্ট 5-7 হাজার যে যা পারো দু একদিনের মধ্যে পেমেন্ট করে দিই, আর পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাই দিই। এখন আছে তো ক্লাস শেষে ছিল, এখন কিন্তু পাবো। এটা নাম যেটা নিয়েছিল তোমরা এই মাসে যতটুকু যে যা পারো দিই। আচ্ছা, সাকসেসের স্টেজ অফ ডাইং। ডাইং পেজ অফ চাকরি করো, ডাইং পেজ চাকরি করো, তো ডাইলে করি কিন্তু ল্যাবে করো। ল্যাবে এক টুকরা কাপড় ডাইং করা যে প্রসেস, 1000 কেজি কাপড় ডাইং করা সেম প্রসেস। আমরা কালার মিক্স আমরা কিউ দিলে কি হইতে কি সেটা একটা ডাইং করতে হলে কি কি ধাপ থাকে বলো তো? অলরেডি তো এইসব সাবজেক্টের 70% পড়াই দিয়েছে। ডাইলে প্রথম ফেব্রিকটার ওয়েট নিতে হবে, তারপরে প্রথম থেকে স্যার মানে কালার করতে হলে কি কি লাগবে কি বলছেন স্যার? মানে ডাইনের ক্ষেত্রে মানে তোমার ডাই ভাগ তৈরি করলা, ডাই সলিউশন আছে, কাপড় আছে। এখন কি কি কাপড়টা ডাই ভাগে দিলা, এখন কি কি স্টেপ দিল পান? কাপড়টা তারপরে স্যার ডাই হয়ে যাবে। ডাইংটা কিভাবে হয় সেটা তো ডাইং মেকানিজম। স্যার কেমিক্যাল আছে, যেমন জিপসাম আছে, তারপরে ওয়েডিং এজেন্ট আছে। ডাইং মেকানিজম কাকে বলে? স্যার ডাইং হয় বিভিন্ন স্যার ডাইং এখন হচ্ছে ডাইং কিভাবে হয় বলো? মানে এই সাবজেক্টের বেসিকটা হচ্ছে এটা, ডাইং মেকানিজম। ডাইং মেকানিজম কি এটা নিয়ে আমি অনেক এর আগে ডাইং মেকানিজম পড়েছি, আজকেও একটা পার্ট আছে। এটা এতদিন ধরে যা পড়েছে ডিপ্রেশন এগুলো সব ডাইং মেকানিজমের মধ্যে। ডাইং মেকানিজম জিনিসটা রেসিপির মতো যেমন আমরা রেসিপিতে সেম কিছু শেখানো না, কিছু শেখানো। ক্লাসে আসো, বসে থাকো, কি পড়াই আদৌ বোঝাতে না, কোশ্চেনও করো না, আর যে টার্মগুলো বলি সেগুলো কখনো শুনেও নেয় না। প্রথমে ডায়াসোনাইকল কি হয়, ওই যে এক্সজশন পড়েছি না আগে ক্লাসগুলোতে। এক্সজশন হচ্ছে তোমার ফাইবারের সারফেসে আসে অ্যাবজর্পশন হয়, ডিজর্পশন হয়, মানে এক্সজশন। তারপর আছে তোমার কি হয়, মাইগ্রেশন, ফিক্সেশন। এইগুলোতে তোমার কি ফাইনালি ডাইং মেকানিজম।
একটা পাত্রের মধ্যে পানি আছে, রং আছে, দ্রবণ তৈরি করছো, কাপড় দিছো, রং হয়ে গেছে। তাই একজন অশিক্ষিত লোক এটা দেখে বলতে পারবে তুমি ইঞ্জিনিয়ার, তোমার মধ্যে ডিফারেন্স কি? আসলে সত্য কথা বলতে তোমরা কিছু শেখো, এটা হচ্ছে সবচেয়ে লজ্জাজনক জিনিস। আমি এই যে কথাগুলি কিভাবে ডায়ামলিকুল ভিতরে ঢুকতেছে, কি কারণে ঢুকতেছে, এই যে এতদিন ধরে ডাইন মেকানিজম পড়াইছি, এক্সেশন পড়াইছি, অ্যাবজর্পশন, ডিসঅর্পশন, ফিক্সেশন, মাইগ্রেশন পড়াইছি। অ্যাকচুয়ালি কিছুই শেখো, অথচ বছরের পর বছর কাজ করে যাচ্ছ। এই শিক্ষা আসলে অ্যাকচুয়ালি সার্টিফিকেটের বাইরে আছে। তোমার সাথে যারা 5 বছর চাকরি করতেছে, নন টেকনিশিয়ান, অশিক্ষিত লোক, আর তোমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তোমার একটা সার্টিফিকেট আছে আর তার সার্টিফিকেট। এবার পার্থক্য আছে, তাহলে বলতে পারবো সেও রং মাখিয়ে, পানি মাখিয়ে, ডাইভার তৈরি করে তোমার হচ্ছে কাপড় মাখিয়ে সেখানে দিয়ে তাপমাত্রা দিয়ে কেমিক্যাল দিয়ে বসে আছে, তুমিও তাই করতেছো। তোমার মধ্যে তার মধ্যে কোনো ডিফারেন্স আছে বলতে পারবো? তোমার কটনের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ডাই কেন মিস করা? একজন অশিক্ষিত লোক 2 বছর চাকরি করে বলবো যে রিঅ্যাক্টিভ ডাই দিয়ে কটন ডাইং করলে ওয়াশ করার পর কালার ওঠে, তুমি তাই বলবো। কেন হয় সেটা তুমি ইঞ্জিনিয়ার হিসেবে তুমিও জানো না, সেও জানো না। অ্যাকচুয়ালি এই লেখাপড়ার কোনো ভ্যালু আছে? তুমি সমাজের সোসাইটিতে কোনো ভ্যালু অ্যাড করবে? এই সার্টিফিকেট দিয়ে বড়জন বলতে পারবো যে ইঞ্জিনিয়ার বিয়ের বাজারে দাম পাবো। চাকরি ক্ষেত্রে যে তোমরা খুব ভালো কিছু করতে পারবো তা না। কারণ তোমার যদি ওই ধরনের রেফারেন্স না থাকে তাহলে দেখা যাচ্ছে খুব ভালো জায়গায় যেতে পারবে। যারা সব কিছু বোঝে, জানে, পরিশ্রম জানে, ট্যালেন্ট, তারাই আগে। একটা ক্লাস, একটা সাবজেক্ট পড়তেছো, ওর প্রসেসে তুমি 1 to পড়ছো না, তো না পড়লে 1 to পড়ছো। এবং ফ্যাক্টরিতে এতদিন ধরে জব করছে, ডিপ্লোমা সার্ভিস করে আসছে, ডিপ্লোমাতে ডাইং মেকানিজম ছিল না। এবং ডাইং মেকানিজম বাংলায় করে সুন্দর করে লেখা ছিল, ডাইমলিকুলার অ্যাবজর্পশন, ডিসঅর্পশন যেটাকে বলে অ্যাবজর্পশন, তারপরে হচ্ছে ফিক্সেশন, মাইগ্রেশন, ফিক্সেশন, ওয়াশিং। এইগুলো মিলে হয়েছে ডাইং মেকানিজম। এইগুলো ডিপ্লোমাতে পড়ছো, এখানে বিএসসিতে এসে পড়তেছো, চাকরি করতেছো, কিন্তু এই জিনিসটা মানে ওই প্রসেসের মেজর জিনিসটা বুঝো না, ডাইং কি জিনিস বুঝো না। অ্যাকচুয়ালি লাভ আছে পড়াশোনা, ঠিক আছে। তোমরা মন খারাপ করো, যাই করো না কেন, মানে দিন শেষে তোমাদের এটা কেরিয়ারের বিশাল। তোমরা দেখবা যে তোমাদের অনেক ভাই, তোমার ভাইরা জিএম 7 বছর জিএম হয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকে জিএম হয়েছে। তোমার ডুয়েটের হামনান আছে জিএম হয়েছে, প্রাইভেট থেকে পড়ছে, জিএম করছে, কিন্তু ওরা কাজ বোঝে এবং বেসিক নলেজটা ওদের আছে। আর তোমাদের 7 বছর অনেকের চাকরি করা হয়ে যাচ্ছে, তোমরা কি অফিসার হতে পারছো? অনেকে মনে রেখো, তাদের সুপারভাইজার অথবা বড় জোর অফিসার করছে। 7 বছরে বিএসসি করার পর 7 বছর জীবন সিনিয়র ম্যানেজার আমাদের যারা বিটেক থেকে বের হয়েছে, ডুয়েট থেকে বের হয়েছে, এজেন্ট তো হয়েছে। এইখানে হচ্ছে পার্থক্য। তোমার ডুয়েটের ল্যাবে একটা ছেলে কি করে, নিজে হাতে কাজ করে, নতুন নতুন কালার কম্বিনেশন করে, এবং এটা দিয়ে এটা কালার করলে কেন এটা এরকম হচ্ছে করে, এবং তারা যে পরিমাণ শেখে একটা কোর্সে তার 20% তোমাদের আমরা করাইতে পারি একদিন পরে।
তাহলে ডিফারেন্সটা কোথায়? ডুয়েটের সেলের দিলে ডুপ্লেক্সের সেলের দিলে বিটেকের কোয়ালিটি এখন খুব বাজে, বলবো না, তাও 20-30% সেলের মেয়ে ভালো বের করে, বাকিগুলো চলন্ত প্রাইভেটের সেটা। এই যে তোমার ডুয়েটের ডুপ্লেক্সের মানাবাসিনী আসনুল্লাহ এই ছেলেমেয়েগুলো কেন তোমার ভালো হবে না? ক্লাস আছে এই সাবজেক্ট? না স্যার, এমএ ক্লাস। আর 5 মিনিট পরে আসো। তো এই জায়গাগুলো হচ্ছে লজ্জার জন্য। তোমরা আসলে তোমাদেরকে কোথায় দেখতে চাও এটা তোমরাই জানো না, শেখার কোনো আগ্রহই তোমাদের নাই। স্যার বেরোচ্ছে 5 মিনিট। আর তোমাদের আমরা কন্টিনিউসলি বলতেই থাকবো, তোমরা কোনো শিক্ষার কোনো আগ্রহ, চাকরি করতে কাজ করতে করতে শেখা যায়, কাজের মধ্যে থেকে শেখা যায়। তুমি 6 মাস ট্রেনিং করে যা শিখবে না, 1 সপ্তাহে তার চেয়ে বেশি শিখবে। কাজ করে কাজ থেকেও শেখা যায়, শেখার কোনো বিকল্প নেই। তোমার ফিল্ডেই তুমি আছো, তুমি সেটাই কেন শিখবে না, জানবে না? তোমার ডাইভ মেকানিজম বলাই হয়েছিল এটা একটা ফাইবার, ডাইভাতে দিলা, এটা কি ডাইভাতে পানি আছে না, ওয়াটার মলিকুল না, ডাইস মলিকুল না, এগুলা তার প্রথমে কি হয়, ডাই মলিকুলগুলো ফাইবারের সারফেসে আসে না, সরাসরি ঢুকে যায়। কাপড় দিলা, সলিউশন দিলা, রং হয়ে গেল। এটা যে মানে অশিক্ষিত নন টেকনিশিয়ান পার্সনের কথা। তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি কেন এটা বলবো? এটা কি ডাই মেকানিজম হবে? আচ্ছা, অ্যাবজর্পশন হলো, ভিতরে ঢুকলো, অ্যাবজর্পশন হলো মানে শোষণ হলো, আর এটা হচ্ছে অ্যাডজর্পশন হলো। আচ্ছা, যদি আবার তাপ প্রেসারের কারণে বের হয়ে যায় দেহটা, তাহলে ডিজর্পশন হয়। এবং এই তিনটা প্রসেসকে বলতেছে এক্সজর্পশন। এরপর হচ্ছে তোমার মাইগ্রেশন, ফিক্সেশন, ফাইনালি ওয়াশিং আপ। এগুলো হচ্ছে তোমার কি ডাই মেকানিজম পার্ট। আচ্ছা, এইখানে ধরো তোমার এই যে প্রথমে কি হয়, ডাই মলিকুলগুলো ফাইবার সারফেসে জমা হয়, দেন ফাইবার সারফেস থেকে ভিতরে ঢোকে। ওই যে মনে আছে একটু আগে পড়ালাম জিগজ্যাগ ওয়েতে যদি সেলুলোজিক ফাইবার হয়, এই ক্রিস্টালাইন রিজনটাকে স্কেপ করে যায়, যেখানে যেখানে আছে যে ফাঁকা চারে বেরিয়ে যায়, পাত বেরিয়ে যায়। আচ্ছা, যাওয়ার পরে সব জায়গায় তো ঢুকতে পারে না, যেখান দিয়ে হচ্ছে পোর্টগুলিতে ঢোকে, ঢোকার পর সেই জায়গায় কি হয়, ডাইভারগুলো বেশি থাকে না, তো সেইগুলো থেকে ওই যে ছড়ায় পড়ে, মনে আছে মাইগ্রেশন, হাই কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন থেকে ছড়ায় পড়ে। আচ্ছা, ছড়ায় পড়লো, দেন হচ্ছে তোমার মাইগ্রেশন হয়ে গেল। এবং এই যে ঢোকার পরে এই যে এটা যদি সেলুলোজিক ফাইবার হয়, সেলুলোজের সাথে বন্ড গঠন করে, রাসায়নিক বন্ধন গঠন করে, সেটা ফাইবার পার্টে পরিণত হয়। তাহলে কি ফিক্সড আপ হয় না, ফিক্সেশন হয় না? হ্যাঁ, এবং ফাইনালি ওয়াশ আপ করে দেওয়া। এইগুলিকে আমরা অ্যাডজেশন, মাইগ্রেশন, ফিক্সেশন আমরা কি বলে থাকি? এটাই ডাই মেকানিজম, এটাই তো আসল জিনিস, তাই না? ডাইভার্টে দিচ্ছে, ডাইভার্ট করে ফাইবার সার্ভিসে আসলো, সেটা ভেতরে প্রবেশ করলো। এখন এইগুলো কি কি কারণে এটা বেশি হতে পারে, প্রভাবিত হতে পারে, কম হতে পারে, কোনো কেমিক্যালের সাহায্যে এটাকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে সেটা কম বেশি হতে পারে, সেটা আলাদা জিনিস। এখানে সল্ট ইউজ করলে চার্জ দিতে হবে, বেশি পরিমাণ ডাইসমলিকুল ফাইবার ভেতরে ঢোকাবে, সেলুলোজ আর রিঅ্যাক্টিভ টাইপ হবে, তোমার ফাইবার সারফেস চার্জকে ইনঅ্যাক্টিভ করে দেবে, নিষ্ক্রিয় করে দেবে, সেটা ভেতরে প্রবেশ করবে। আরও অনেক কেমিক্যাল আছে, যেমন অ্যালকালি ইউজ করলে কী হবে, তোমার এই ডাইমলিকুল ফাইবারের সাথে বন্ড গঠন করবে, পিএস কন্ট্রোল করবে, পাশাপাশি বন্ড স্ট্রেংথ, স্ট্রং বন্ড গঠন করতে সাহায্য করবে। এগুলোকে অক্সিলিয়ারিস অথবা অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল। এটাই হচ্ছে ডাইং মেকানিজম। এটা এই সাবজেক্টে আমি অন্তত আরও 10 দিন বলেছি। ঠিক আছে, সিম্পলি কিছু শেখো না, বোঝো না, জানার চেষ্টা করো। কথা বুঝতে পারছো? শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, না হলে দিন শেষে তোমার কী হবে, জাস্ট সার্টিফিকেটটা নিয়ে গিয়ে তার কোনো ফায়দা নেই।
এই কথাটা কোনো কোশ্চেন আছে? আমি এটা নিয়ে এই সাকসেসিভ স্টেজ নেক্সট ক্লাসে পড়াবো, এই চ্যাপ্টারটা পড়ে দেন আমি সরাসরি হচ্ছে ডাইসে চলে যাবো। রিঅ্যাক্টিভ ডাই, ডিসপার ডাই, আসলে দুটা তিনটা ডাই আমাকে পড়াইতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরও দ্রুত আপনি যাবেন। শিখলে একটা জিনিস শিখলে তোমার মানুষের মধ্যে চলে যাবে। তোমাদের ভাবটা দেখে মনে হয় যে শেখার আসলে প্রয়োজন নাই, শিখে কি হবে? তুমি শেখো না, তোমার কি ক্ষতি হবে? তোমার কি ক্ষতি হবে শিখলে? না